আলাইকুম। আমি আচ্ছা ইন্ট্রোডাকশনের পরে আমি একটু কথা বলি। সেটা হলো কি, আমি কুদ্দুস খান রেডিও স্টেশন থেকে বলছি। আমরা একটা ডিসকাশনের মধ্যে নিয়ে যাচ্ছি আর কি। আর হলো কি, রেকর্ড হচ্ছে, এগুলো অফ দি রেকর্ড আমি বলছি, এটা কিন্তু রেকর্ড হবে উইথ ইউর পারমিশন স্যার। বাংলাদেশ নিউজ নেটওয়ার্ক বিএনএন লস অ্যাঞ্জেলেস থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি কাজী মোর্শেদ রেজা কুদ্দুস খান। বিএনএন টক শো একটা অল্টারনেটিভ নিউজ মিডিয়া, বস্তুনিষ্ঠ সংবাদ সম্পর্কে সচেতন করে তোলাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। বিএনএন এর মাধ্যমে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের সাথে আমরা সাম্প্রতিক ঘটনা নিয়ে আলাপ করতে চাই। এখন আমরা পর্যালোচনামূলক কিছু টক শো করবো। আমাদের মাঝে রয়েছেন মাহফুজুর রহমান, এডিটর পাবলিশার বর্ণমালা সাপ্তাহিক। পুলিশের মতন মিডিয়াকে কি সাহিত্য শাসিত একটা বিভাগ করা যেতে পারে না? না, এটা আর্মির মাধ্যমে নিয়ন্ত্রিত করতে হবে? আমার ব্যক্তিগত মত ছিল না। আমার ব্যক্তিগত মত, বিডিআর এর নাম পরিবর্তন করা এমন কোন প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনী বারবার বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করছে। ৭৫-এ, ১৫ আগস্ট, ৮০ সালে জিয়াউর রহমানকে হত্যা করে। আমরা তো কখনো সেনাবাহিনীর নাম পরিবর্তনের তাগিদ দেই নাই, কেননা আমরা মনে করছি যে সেনাবাহিনীর বিপদগামী দুষ্কৃতিকারী লোকরা এসব ঘটনা ঘটাইছে। কেন নাম চেঞ্জ করতে হবে? কারণ চেইন অফ কমান্ড যেখানে ব্রেক করে সেখানে আপনার ডিসিপ্লিন বা রেসপেক্ট থাকে না। আচ্ছা, আমি আর্মির লোক, আমি বলি একটু এবার। সেটা হলো কি যে সেনাবাহিনী বা বিডিআর এর নাম কি আসে যায়? বিডিআর ২০০ বছরের ইতিহাস, সে থাকুক, তাকে চেইন অফ কমান্ড আপনি ঠিক করেন। কিছু বিপদগামী অফিসার ছিল, তাদের স্যাক করেন বা সিস্টেম কিছু চেঞ্জ করেন। যে সিস্টেমের মধ্যে যে ডিফেক্ট আমি দেখি সেটা হলো কি যে বিডিআর এর যে ডিএডি আছে, ডিএডি মানে ওই যে নন কমিশন জিওসি, তাদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়, তারা অতিরিক্ত চুরি করতে পারে না বলে বিদ্রোহ করেছে। এরকম প্রথম একটা শ্রেণী সংগ্রামের আমরা একটা স্ফুরণ দেখেছি। এটা বঞ্চিত এবং বঞ্চিতের প্রতিবাদ। শাসক আর শোষিতের মধ্যে যখন ব্যবধান এত বেশি হয়, সেটার একটা বহিঃপ্রকাশ ছিল বিদ্রোহ। বা বিদ্রোহটাকে পুঁজি করে যারা হত্যাকাণ্ড ঘটছে তারা একটা পার্ট, আর বিদ্রোহটা কিন্তু আরেকটা পার্ট। কেননা বিডিআর থেকে এবং বিভিন্ন সরকারি প্রশাসন থেকে বলা হয়েছে যে লাস্ট ৪-৫ বছর ধরে বিডিআর এর মধ্যে একটা অসন্তোষ বিরাজ ছিল বেতন বৈষম্য এবং অন্যান্য কারণে। এই বিডিআর এর বিদ্রোহটা যখন ইতিহাসের পাতায় যাবে, তখন কিন্তু একটা শ্রেণী বৈষম্যের বিস্ফোরণ হিসেবেই দেখা হবে। আমি যেটা কমেন্ট করি সেটা হলো কি যে সেনাবাহিনীতে একটু প্রবলেম আছেই, আর এটা নতুন কিছু না। আপনি সবচেয়ে মজার ব্যাপার হলো কি, গত বছর ভারতের সেনাবাহিনীতে অফিসারদের বিদ্রোহ হয়েছে ১৫০টি। আপনার কিন্তু ভারত যেহেতু সুশৃঙ্খল সেনাবাহিনী, বাইরে তারা জানতে দেয় না, শুধু ভারতের সরকার জানে, সেনাবাহিনী জানে। ইউনাইটেড স্টেটের সেনাবাহিনীতে এই জাতীয় বিদ্রোহ হয়। তো ইউনাইটেড স্টেট যেটা করেছে সেটা হলো কি, যখন সেনাবাহিনী মার্চ করে, কোনো অফিসারকে স্যালিউট করে, তাদের অ্যামিনেশন থাকে না, শুধু আর্মস থাকে। এটা ল করেছে এরা। তো এই জাতীয় বিদ্রোহ থাকতেই পারে, বাংলাদেশের অসন্তোষ থাকতেই পারে, সেটা একটু কেয়ারফুলি দেখা উচিত ছিল আগে। আমি যতটুকু জেনেছি খবরে, সেটা হলো কি যে জেনারেল শাকিলকে বারবার তারা কিছু অভিযোগের কথা বলেছে। সেই অভিযোগের কথা যদি শাকিল শুধু শুনতো, তাইলে হয়তো বিদ্রোহটা নাও হইতে পারতো। আর প্রাইম মিনিস্টারের সাথে তারা আগে ছিল অন্যরকম। ২ বছর একটা গণতান্ত্রিক প্রধানমন্ত্রীর কাছে সে তুলে ধরতে পারতো এবং সে নিজের কৃতিত্ব অধিকার করতে পারতো। কিন্তু গণতান্ত্রিক প্রধানমন্ত্রী বা গণতন্ত্রে বিডিআর একজন সাধারণ নাগরিক না ঘটে, তার জন্য এখন থেকে বাহিনীকে স্বায়ত্ত শাসন মানে বিভাগ হিসাবে স্বায়ত্ত শাসন দেওয়া হোক, কিন্তু এটা নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনীর উপরে। আমাদের জন্য, এবং আমরা কিন্তু এর জন্য এক্সপার্ট না। কেন বিডিআর পরিচালনা করতে গেলে সেনাবাহিনীর, হ্যাঁ আমি একটু বলি কুদ্দুস ভাই, বিডিআর পরিচালনা করতে গেলে সেনাবাহিনীর প্রয়োজন আছে। সেনাবাহিনী এবং বিডিআর এর মধ্যে আরো বেশি ঐক্য গড়ে তোলার জন্য আমাদেরকে অন্য কিছু করতে হবে। আর্মি, বিডিআর, পুলিশের মধ্যে যেটা মেইন প্রবলেম সেটা হলো কি, হোল বাহিনীটা হচ্ছে বডি আর ব্রেন হচ্ছে অফিসার। অফিসারদের 10 টাইমস বেতন বিশ্বের সব জায়গায়। অফিসার নিয়ন্ত্রণ করে, চালায়। যেটা করতে হতো ওটা ওর স্ট্রাকচার কেউ ভাঙে নাই তো, বিশ্বের সব জায়গায় একই রকম আছে। আমেরিকায়, যুক্তরাষ্ট্রে সব জায়গায়, বিদেশে একই আছে। যেটা করতে হতো সেটা হলো কি, সোলজারদের সুবিধাগুলো একটু বাড়াতে হতো। আর কিছু কিছু ঔপনিবেশিক আইন আছে, সোলজারদের দিয়ে ঘরের পাক করানো হয়, সোলজারদের দিয়ে ঘরের পরিষ্কার করা, এগুলো দরকার নাই। এবং সেই কারণে আমি বলছি শ্রেণী সংগ্রাম। আপনি আমার কথাটা কুদ্দুস ভাই ভালো বুঝেছেন। কেননা শ্রেণী সংগ্রাম আজকে শুনেন, একদিন আজ থেকে ১০ বছর আগে পর্যন্ত আপনি একটা ক্লাস 2-3 পাস বা 5 পাস ছেলে সোলজার হতো, কিন্তু এখন অনেক ইন্টারমিডিয়েট পাস ছেলেও সোলজার হয়। তাদেরকে যদি আপনি ব্যাটনের কাজ করান,
সেটা ঠিক না, কেননা সে তার একটা ইন্টারমিডিয়েট পাস করে গেছে, তার একটা আত্মমর্যাদা আছে। না না, যে কোনো লোকের মর্যাদা দেওয়া দরকার, আমি মনে করি মর্যাদা দেওয়া দরকার, মর্যাদা দেওয়া দরকার। ঘর পরিষ্কার করাবেন কেন, তার জন্য অ্যালাউন্স নেই। কথা বলি, আমি একটা ব্যাচেলার অফিসার ছিলাম, আমার পাশার মধ্যে 2টা সোলজার লাগাই দিয়েছে। সেই সোলজার এসে ঘরের মধ্যে ঘর পরিষ্কার করতো, ভাত পাকাইতো, বাজার করতো। হোয়াই নিড দ্যাট থিং? হ্যাঁ, সেটা বললাম, ব্যাটম্যান প্রথাটা উঠানো উচিত। আর ওদের হিউমিলিয়েশন করেন না, তাদের ঘরের মধ্যে যে বউরা বকাবকি করে, বউদের মারে মেরেছে, এটার কারণও আছে কিছুটা। বউরা বকাবকি করে, ওই তুমি এখানে আসো, ওই তুমি বাজারে যাও, তুমি ডাইভার চেঞ্জ করা, দিস ইজ নট রাইট। এটা হিউমিলিয়েশন। তো সে আর্মির চাকরি করে, সে বোর্ড চাকরি করে না, তাই না? সেনাবাহিনী বা একটা বিডিআর একে দিয়ে ঘরের কাজ করানো একটা অন্যায়। হ্যাঁ, কেন করবে? তার চাকরির শর্তের মধ্যে এই জিনিসগুলো কি দেওয়া আছে? এগুলো চাকরির বাইরে। আমাদের এখানে যখন ব্রিটিশরা যখন আমাদের দেশের সেনাবাহিনীতে ছিল, ব্রিটিশ অফিসাররা অনেকটা কৃতদাসের মতো এই দেশের সেনাবাহিনীর সদস্যদের এই কাজ করাতো। তারা কিন্তু ব্রিটিশ সৈন্যদের করাতো না। সংগ্রামের বিচ্ছুরণ ঘটেছে, শ্রেণী সংগ্রাম। কেননা আজকে যে প্রথা নিয়ে সেনাবাহিনী অফিসার এবং সৈনিকদের মধ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে, যে শ্রেণী বৈষম্য, যে ওরা কৃতদাসের মতো, ব্রিটিশ অফিসাররাও যেভাবে, পাকিস্তানি অফিসাররাও যেভাবে আমাদের সৈনিকদেরকে দেখতো, ঠিক একইভাবে দেখা হচ্ছে। আর সবসময় শ্রেণী সংগ্রাম বা শ্রেণী সংগ্রামের বিস্ফোরণ ঘটে যার হাতে অস্ত্র থাকে। সবসময় অন্যায়ের বিরুদ্ধে, শ্রেণী সংগ্রামের বিরুদ্ধে ব্রিটিশ আমলেও সিপাহীরাই বিদ্রোহ করেছিল। আদায়ের বিদ্রোহ বা বিপ্লবকে তারা বিপদগামী করে এটাকে রং চ্যানেলে চলে গেছে আর কি। এটা যেটা না, বিডিআর এর বিদ্রোহ এবং বিডিআর এর কিলিং জিনিস দুটা এক হতে পারে না, কখনোই না। যারা বিদ্রোহ করতে চাইছিল তাদের দাবি আদায়ের, তাদের এই দাবিকে পুঁজি করে বা সুযোগটাকে নিয়ে একটা কিলিং গ্রুপ। আমরা এখানে কনক্লুড করতে পারি যে আপনি বলছেন যে অ্যাকচুয়ালি একটা বিদ্রোহ ছিল, বিদ্রোহটাকে রং চ্যানেল করে কিছু অফিসার মারা হয়েছে, এটা অন্যায় করা হয়েছে। বিদ্রোহের সুযোগ নিয়ে মানে হত্যাকারীরা এই সুযোগটাকে নিয়ে সেনাবাহিনীকে দুর্বল, অথবা সেনাবাহিনী এবং বিডিআর এবং সেনাবাহিনী, সরকার, সেনাবাহিনী, জনগণ সবাইকে বিভ্রান্ত করে বাংলাদেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় অখণ্ডতাকে আপনার দুর্বল করার জন্য এই কাজটা করছে। আমি যত না বিদেশি শক্তিকে বলবো, তার চেয়ে বেশি বলবো অভ্যন্তরীণ শক্তি। কেননা আমরা সেই ডিভিশনের চরিত্র আমরা জানি মির্জাফরের চরিত্র, আমরা জানি খন্দকার মোস্তাকের চরিত্র, এবং সেই চরিত্র এখনো বাংলাদেশে অবস্থান করছে। এই যে সাধারণ সিপাহীদের, গরিব সিপাহীদের বিদ্রোহকে অন্য পথে পরিচালিত করে যারা কিলিং মিশনের লোকরা তিনি হত্যাকাণ্ড ঘটাইছে, এটা আপনার এ ব্যাপারে একমত। এবং আমার শেষ কথা হলো যে এই কারণের জন্য আমাদের এই গোয়েন্দা বিভাগকে পরিবর্তন করানো হোক, রদবদল করা হোক, এবং যাতে আগামীতে নতুন সচেতনতা আসে। আচ্ছা, আমার শেষ কমেন্ট হলো যে এদের দাবি দেওয়া ছিল, কিছু দাবি দেওয়া সোলজারদের ছিল, সেগুলো শুনতে পারতেন, জেনারেল শাকিল শুনতে পারতেন, প্রাইম মিনিস্টার শুনতে পারতেন। তারা শুনলে হয়তো এই বিদ্রোহটা এড়ানো যেতে পারতো। বিদ্রোহটা আমাদের শোনার টুকরো কিছু ছেলেপেলে আমরা দেখেছি যে ইমিডিয়েটলি মারা গিয়েছে। এটা ইমিডিয়েটলি পুলিশের যে সমস্যাগুলো ছিল, পুলিশের সাধারণ কনস্টেবলদের সঙ্গে যে বৈষম্য ছিল, রেশন বৈষম্য, সেই রেশন বৈষম্যটা যাবে কিন্তু 34 মিনিট, আমি আর পারছি না। তো আমরা এখানে শেষ করছি। আবারও শেষ কথা এই হচ্ছে যে তাদের সোলজারদের দাবি দেওয়া হলো, আমাদের শুনতে হইতো আর কি, শুনলে হয়তো জিনিসটা জানানো যেত। মাহফুজ ভাইকে আমার শেষ কথা, মাহফুজ ভাই আমরা আবার এই ধরনের আলোচনা করলে আপনাকে আবার ডাকবো, আপনি এভাবে আমাদের সাথে ইনপুট দেবেন। আলোচনা সাহসী লোক মাহফুজ ভাই, থ্যাংক ইউ। আপনি সাহসের পরিচয় পেলাম, আপনি আসলে সাহসী লোক। আমরা আসলে কি স্বাভাবিক, আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়া উচিত।